কোথায় এই তিরোল? পূর্ণিমা ও তার দাদা কেন যাচ্ছিল তিরোলে? শেষ অবধি দুর্গম রাস্তা পেরিয়ে ওরা কি তিরোল পৌঁছতে পারল? সব প্রশ্নের উত্তর জানতে হলে শুনতে হবে আজকের গল্প। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প তিরোলের বালা। গল্প পাঠে এবং প্রধান চরিত্রে সৌপ্তিক মল্লিক, পূর্ণিমার চরিত্রে আত্রেয় ব্যানার্জি, পূর্ণিমার দাদার ভূমিকায় শুভম মণ্ডল এবং অন্যান্য চরিত্রে শ্যামল মজুমদার, ব্রততী ঘোষ আলী ও দীপাঞ্জন বিষয়ী। মার্টিন কোম্পানির ছোট লাইন গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে এসেছে। এখনো ছাড়বার ঘণ্টা পড়েনি। এসব নিয়ে গাড়ির লোকজনদের মধ্যে নানান মতামত চলছে। মশাই, বড়গেছে নেমে যাব, 4টে বাজে যে, প্রায় 5 মাইল। কখন যে বাড়ি পৌঁছাবো, এখনো গাড়ি ছাড়বার নাম নেই। ভাবুন তো, এদের কাণ্ডই এরকম। তার থেকে বরং আসুন তো সকলে একটু কাগজে লেখালেখি করি। জানেন, সেদিন বরগেছি স্টেশনে বাবু 2টো ট্রেনের লোক একটাতে পুড়ল। বসা তো দূরের কথা, দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। তাও কদমতলে এলো 1 ঘন্টা লেটে। ধুর, অফিসের সময়টা যায় একটু টাইম মতো যায়, তারপরে সব সমান দশা গো। কি যে ভুল করেছি মশাই এই লাইনে বাড়ি করে। রিটায়ার করলাম, তা কোথায় বাড়ি করি তা তখন শ্বশুর বললেন তার গ্রামে বাড়ি করতে। তা সে কোথায় মশাই? আরে এই প্রসাদপুর, যেখানে প্রসাদপুরে ঠাকুর আসেন। মেয়েদের ছেলেপুলে না হলে যেখান থেকে মাদুলি নিয়ে আসে সব, হাওড়া ময়দান থেকে 25 মাইল মতো, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা গন্ডা হবে, পাড়াগা জায়গা, শ্বশুরবাড়ি সবাই রয়েছেন। তখন কি আর জানি মশাই, 3-4 হাজার টাকা খরচা করে বাড়িটা করলাম। তা দেখছি যেমন ম্যালেরিয়া তেমনি যাতায়াত কষ্ট। 25 মাইল আসতে যে 25 খেলা খেলছে। স্টুপিড গাড়িগুলো। 25 কি স্যার, 3-25 75 খেলা বলুন। হ্যাঁ, আমার ওই পৈতৃক বাড়ি প্রসাদপুরের কাছেই নরোত্তমপুর। ডেলি প্যাসেঞ্জারি করি বুঝলেন। কান্না পায় এক সময়, কান্না পায়। আরে আমি যাচ্ছিলাম চাঁপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারে আমার এক মাসিমা থাকেন। মেসমশাই নাকি মৃত্যুশয্যায়। তাই মাসিমার চিঠি পেয়ে স্বনির্বন্ধ অনুরোধে চলেছি। এনারা যেরকম বলছে তাতে কখন যে পৌঁছাবো তা কে জানে। কামরার এক কোণে বেঞ্চিতে এক যুবক ও তার সঙ্গে এক 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন হেলাগোছা ভাবে বাঁধা। সে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মধ্যে সকলের কথাবার্তা শুনছে আর বাইরে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুঁটলি হাতে সব ডেলি প্যাসেঞ্জারের দল ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোঁচার কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে। ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে যখন গাড়ি জাঙ্গিপাড়া এসে থেমেছে, বেলা তখন যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনের বড় দিঘির ধারের তালগাছের গায়ে রোদ রাঙা। শেষ ডেলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে যেতে গাড়ি যেন খালি খালি হয়ে গেল। তা একেবারেও ঠিক খালি নয়, রইলাম কেবল আমি। চেয়ে দেখি কোণের বেঞ্চে সেই যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও বসে রয়েছে। এতক্ষণ ডেলি প্যাসেঞ্জারদের গল্প গুজব শুনতে শুনতে বেশ আসছিলাম। এখন তারা সবাই নেমে গেছে। আমি তাই বলতে গেলে একাই। স্বভাবতই
ওই মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হলো এবার। মেয়েটি বিবাহিতা নন, তা দেখেই বেশ ভালো বোঝা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি ভাই বোন নাকি মামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দরী। ছোকরা মেয়েটাকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? তা আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরা। যাকগে, আমার সেসব ভাবনার দরকার নেই। নিজের যে কি হবে তারই ঠিক নেই। সন্ধ্যাও হয়ে এলো। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল। পথও সুগম নয়। ট্রেন আটপুর এসে থামল। জাঙ্গিপাড়ার পরে স্টেশন, তারপর ছাড়ল। সে কি বড় বড় ফাঁকা রাঢ় দেশের মাঠের সন্ধ্যা নামছে। লাইনের ধারের এক ক্ষুদ্র চাষা গাঁ। বাড়ির চালে লাউ লতা উঠেছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চ্যাঙারি মাথায় ফিরছে। আবার মাঠে জাম গাছের মাথায় কালো বাদুড় উড়ে এসে বসেছে। খালের ধারে জেলেরা মশাল জেলে মাছ ধরবার চেষ্টা করছে। আমি আবার সহযাত্রীদের দিকে তাকালাম। দুজনে পাশাপাশি বসে আছে। এবার শুনলাম ওরা নিজেদের মধ্যে কথা বলছে। খিদে পেয়েছে? না না, ঠিক আছে। আর কত দূর? দূর আছে। আমি তো আগেই বলেছিলাম, এভাবে কাউকে কিছু না বলে আসাটা ঠিক হয়নি। যা বুঝলাম, ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। দুজনেই বেশ সুন্দর চেহারা। না মামা ভাগ্নি বা ভাই বোনও না, নিয়ে পালানোই ঠিক। কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর মাত্র 2টো স্টেশন গিয়েই রাঢ় দেশের অজপাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যেই শেষ হয়েছে। এই 2 শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে যে সে অঞ্চল নিতান্তই খাপছাড়া ও অনুপযোগী। যাকে আমার কেন ওসব ভাবনা? পিয়াসারা স্টেশনের সিগন্যালে সবুজ আলো দেখা দিয়েছে। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রাঢ় দেশের মাঠের ওপর দিয়ে রাস্তা, সঙ্গে আবার ব্যাগে কিছু টাকা কড়িও আছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতিও খুব বেশি। মাসিমা মেসমশায়ের চিকিৎসার জন্য কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাই টাকাটা দিয়েছে। শেষকালে না ধনে প্রাণে মারা পড়ি। হঠাৎই আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বললে, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূর হবে একটু বলতে পারেন স্যার? নদী প্রায় 1/2 মাইল। নৌকা পাওয়া যায় খেয়ার? এখন নদীতে জল কম, নৌকাও বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে বাইরের দিকে চেয়ে রইল। আমার খুব কৌতূহল হলো, একবার জিজ্ঞেস করেই দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে সেভাবে কোনো কথাবার্তার সহযোগিতা না পেয়ে আমি চুপ করেই রইলাম। পিয়াসারা স্টেশনে গাড়ি এসে থামল। বিশেষ কেউ নামলো বা উঠল না। ছোট স্টেশন। যুবকটি আমায় জিজ্ঞেস করল, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যাবে? কি গাড়ির কথা বলছেন? এই যে কোনো গাড়ি, বাস, মোটর কি ঘোড়ার গাড়ি? লোকটা বলে কি, এই অজপাড়া গাঁয়ে ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে রাখবে কে? তা ঠিক বুঝলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না। পাড়াগা জায়গা, রাস্তাঘাট তো নেই। এবারও ওদের গন্তব্যস্থল জানাটা অতি কষ্টে চেপে গেলাম। কিন্তু পর মুহূর্তে যুবকটি আমার যে কৌতূহল মেটাবার পথ করে দিল। জিজ্ঞেস করল, ওখান থেকে তিরোল কত দূর হবে জানেন স্যার? আমি অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে তাকালাম। তিরোল যাবেন নাকি? তা সে তো অনেক দূর বলেই শুনেছি।
আসলে আমিও এদেশে প্রায় নতুনই, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম নয়। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা স্পষ্ট হয়ে এলো। আমার দিকে এগিয়ে এসে বলল, যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলবো স্যার। তবে ইলোপমেন্টই বটে, যা আন্দাজ করেছিলাম। কিন্তু তিরোল কেন? সেখানে তো লোক যায় অন্য উদ্দেশ্যে। হ্যাঁ, বলুন বলুন না। যুবকটি মেয়েটির দিকে আঙুল দেখিয়ে গলার সুরটা নামিয়ে বলল, ওকেই নিয়ে যাচ্ছি তিরোল, পাগলাকালির বালা আনতে। ওরই জন্য, আমার বোন। কাল অমাবস্যা আছে তো, কাল বালা পড়ার নিয়ম আছে যে। মেয়েটি কি? প্রায় 2 মাস হলো চুপচাপ আছে, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, সামলে রাখা কঠিন। এতটা রাত হবে যে বুঝিনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূর না। আচ্ছা, তা আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে আসছি স্যার, ধানবাদের কাছে শয়লারি কালিয়ারি। এদিকের খবর সেরম কিছুই জানি নে, লোক যেমন বলছে তাই শুনছি। কি যে করি এখন, সঙ্গেও মেয়ে। বিদেশ ভিবুই জায়গা তো, বড় বিপদে পড়লাম যে। চুপ করে ব্যাপারটা বুঝতে চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটার দিকে চেয়ে দেখছি। চমৎকার দেখতে, ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুপ্রান্ত উপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী যে কি সুন্দর দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্য দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটবে বলে মনে করবার কোনো কারণ নেই। এক হয় যদি চাঁপাডাঙ্গাতে কোথাও থাকা হয়, কিন্তু পাড়া গাঁয়ের অপরিচিত লোক, বিশেষ করে যখন শুনবে মেয়েটি পাগল, তখন ওদের রাতে আশ্রয় দেবার লোক খুব কমই হবে। বললাম, চাঁপাডাঙ্গাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন? তা চেষ্টা করে দেখব। না স্যার, ওকে অপরিচিত লোকের মাঝে রাখতে পারবো না, তাহলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারোর কাছেও খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারে ও ভীষণ ক্ষেপে উঠতে পারে। সেই মূর্তি দেখলে আমি ওর দাদা, আমি পর্যন্ত দস্তুর মতন ভয় পাই। সে না দেখাই ভালো, তখন ও অন্য মানুষ হয়ে যায় স্যার। চাঁপাডাঙ্গা স্টেশনে গাড়ি থামল। রাতের অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত। অনুমান করা যায় কি ধরনের হবে এ রাত একটু পরে। চাঁপাডাঙ্গা স্টেশনের কাছে লোকের বাড়িঘর বেশি নেই, খানকতক বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশই পান, বিড়ি, মুড়ি মুড়কি বা মুদিখানার দোকান। তার পাশে একখানা সাইকেল সারানোর দোকান আর একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা। ডাক্তারখানার একপাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে 2-1খানা চাষা ভুষো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সকলে স্টেশনের বাইরে এলাম। সামনেই 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখেই আমার দুর্ভাবনা অনেকটা কমল। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদীর ধার পর্যন্ত তারা যায়, নদী পার হবার মতো উপায় নেই গরুর গাড়ির, তখন আমি যুবকটিকে বললাম, কি করবেন? রাতটা কি স্টেশনেই থাকবেন? না স্যার, কাল অমাবস্যা, যেভাবে হোক আমায় তিরোল পৌঁছতেই হবে কাল। এখানে থাকলে যে হবে না। আপনি দয়া করে একটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন স্যার। আপনাকে যখন পেয়েছি আর ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন তো? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসোমশায়ের অসুখ, সেখানে পয়সা কড়ি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছনো দরকার। এদিকে এ বিপন্ন যুবক ও তার
বিকৃত মস্তিষ্কের তরুণী বোন, ছেড়েই বা এদের দিই কি করে এই অন্ধকার রাত্রে? তা হয় না। মেসমশায়ের অদৃষ্টে যা আছে তাই ঘটুক। গরুর গাড়ির গাড়োয়ানরা কিন্তু ভরসা দিল। তিরলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায় সেখানে একটু খোঁজ করলেই। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয়ভীতি কিচ্ছু নেই। নদীর খেয়া থেকে বড়জোর 2 ঘন্টার রাস্তা। আমরা 3 জনা একখানা ছইওয়ালা গরুর গাড়িতে উঠলাম। এই গরুর গাড়ি আমাদের নদী পর্যন্ত নিয়ে যাবে। সারা ট্রেনে মেয়েটি ওই একবার ছাড়া আর কথা বলেনি। দ্বিতীয়বার ছইয়ে বসে সে কথা বলল। যুবকটির দিকে তাকিয়ে বলল, দাদা, আমার শীত করছে। তোমার শীত করছে না? আহ, কি সুন্দর গলার স্বর, যেন সেতারে ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে মেয়েটির দিকে তাকালাম। আহা, এমন সুন্দরী মেয়েটি কি অদৃষ্ট নিয়েই না জন্মেছে। বললাম, শীত করতে পারে, নদীর হাওয়া বইছে তো। সাথে কিছু কি আছে গায়ে দেওয়ার? না রে, বৈশাখ মাস ভেবে তো কিছু আনিনি গায়ের। বিছানার চাদরটা পেতে গাড়িতে বসেছিলাম, ওখানে গায়ে দে। এটা কি নদী রে দাদা? বেশ স্বাভাবিক সুরে সহজ কথাবার্তা। উত্তরটা আমি দিলাম, দামোদর। মেয়েটি এবার আমার দিকে মুখ ফিরিয়ে বলল, বল্লভপুরে যে দামোদর? আমি জানি, খুব বড় নদী না রে দাদা? আমি দেখেছি তো ছেলেবেলায়। যুবকটি আমায় বলল, দামোদরের ধারে বল্লভপুর বলে গ্রাম, বর্ধমান জেলায়। সেখানে আমার মামার বাড়ি কিনা। পূর্ণিমা মানে আমার এই বোন সেখানে 2 বার গিয়েছিল ছোটবেলায়। তারপর ছেলেটার কথা শেষ হলো না। আমরা গরুর গাড়ি থেকে নেমে গেলাম। কপাল ভালো, একখানা খেয়াও জুটে গেল। আমরা 3 জন খেয়ায় উঠলাম। খেয়ায় নদী পার হবার সময় পূর্ণিমা ওর দাদাকে বলল, ভয় করছে দাদা, ডুবে যাব না তো? ও দাদা, দাদা, নৌকা তো দুলছে। ওমা, ডুবে যাবি কেন? চুপ করে বসে থাক, দুলছে তো কি হয়েছে, কোনো ভয় নেই। খেয়া পৌঁছে গেল ওপারে। ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূর কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি লোকটা ভীষণ ভালো। সে আমাদের অবস্থা দেখে বলল, দাঁড়ান বাবু মশাইরা, শামকুড়ের গোয়ালপাড়ায় গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিতেছি, আপনারা নৌকাতেই বসেন। পূর্ণিমা বলে উঠল, দাদা, কিছু খাবে না? খাবার রয়েছে তো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনিও খান না, অনেক খাবার আছে। হ্যাঁ হ্যাঁ, দে না, ওকে দে, তুইও খা। কিছুই তো খাসনি, পৌঁছতে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুঁটলি খুলে আমাদের লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা খেতে দিল। তারপর বলল, দেখো না দাদা, মিহিদানা খারাপ হয়ে যায়নি তো? এ কোথাকার মিহিদানা? এ বর্ধমানের, আসবার সময় কেনা হয়েছিল। খারাপ হয়নি তো? আপনি একটু দেখুন না মুখে দিয়ে। দাও। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনও ভাবিনি এমন একটা সন্ধ্যা আমার জীবনে আসবে। ভাবিনি যে দামোদরে নৌকায় বসে এক অপরিচিত যুবক ও অপরিচিতা মেয়ের সাথে এভাবে খাবার খাবো। কেমন একটা বেশ শান্ত পরিবেশ, যেন বাড়ির পরিবেশ, মা বোনের মধ্যেই আছি। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে হাজির হল। তিরোল যাবার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়োয়ান বলল, এ বাবু, ভুল হয়ে গেছে,
আগে টিনটা নিয়ে নেয়। গাড়ি গায়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাই, বেশি দেরি হবে নি বাবু। শ্যামপুর গ্রামে গাড়ি ঢুকল। আমবাগান, বাঁশবাগান, লোকের বাড়ির ঘরের পেছন দিয়ে রাস্তা, ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত। মাঠের মধ্যে চওড়া রাস্তা বহু দূরে চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বন জঙ্গল খুব কম, এখানে ওখানে ওই 2-4টে কলা গাছ মাত্র। পূর্ণিমা আমায় বলল, তা আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? হ্যাঁ, সে তো এদিকে নয়, দামোদরের ওপারে। স্টেশনের পূর্ব দিকে প্রায় ওই 2 ক্রোশ দূর হবে। আপনাকে বেশ কষ্ট দিলাম না? না না, কি এমন কষ্ট? আপনাদের কাল কাজ শেষ হয়ে গেলেই গাড়িতে তুলে দিয়ে মাসিমার কাছে চলে যাবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে এক ছেলে মানুষই হাসির ফোয়ারা ছোটালো, বলল, কি আর কষ্ট না, আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে চলে যাবেন। ওর হাসির অদ্ভুত উচ্ছ্বাস, সৌন্দর্য আমাকে বড়ই মুগ্ধ করল। এমন হাসি কোনোদিন আমি কাউকে হাসতে দেখিনি, কিন্তু পরক্ষণে মনে হলো এ যেন অপ্রকৃতিস্থের হাসি। স্থির মস্তিষ্ক কোনো মেয়ে হলে এভাবে হাসত না, অন্তত এ অবস্থায় আর এ জায়গায় না। হঠাৎ ওর দাদা অন্ধকারে আমার গায়ে হাতটা দিল, যেন সে কিছু বলতে চাইছে। ব্যাপার কি? আমার ভয় হলো, মেয়েটা ভালো অবস্থাতে আছে তো? আমি চুপ করে রইলাম। কি জানি মেয়েটার মেজাজ কেমন, কোন কথা তার মনে কখন কি যে সাড়া জাগাবে তা জানি না। মনে মনে ভাবলাম, এমন সুন্দরী মেয়ে যে কি খারাপ অদৃষ্ট নিয়ে পৃথিবীতে এসেছে। তার অমন সুন্দর প্রাণ ভরা হাসি তার মনে আনন্দের বদলে আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ সব কথা বলল না, চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলেছে। আমার চোখটা লেগে এসেছিল। হঠাৎ কেন যেন ঘুমটা ভেঙে গেল। গাড়ির ছইয়ে আলো নেই। আমি বসেছি ছইয়ের সামনে, আর ওরা বসেছে গাড়ির পেছন দিকটায়। সেদিকটা বেশি অন্ধকার। আমার মনে হলো সেই অন্ধকারেই মেয়েটা আর তার দাদার যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে। আমি পেছনে ফিরে তাকালাম। বোন, করিস না, করিস না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, দে ছেড়ে, আমি নেমে যাব, আমি এক্ষুনি নেমে যাব। ছাড় 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 বলছি, আমাকে নামতে দেবে, নামতে দেবে না? তোর এত বড় সাহস, আমাকে আটকে রাখবে? আমাকে আমাকে এত জোর আছে? করিস না, কি করছিস তুই? সরে যা, সরে যা, সরে যা বলছি, আমার সামনে থেকে সরে যা, সরে যা। লক্ষ্মী বোন আমার, এই দেখ, আমি তোর দাদা। সরে যা, সরে যা বলছি, সরে যা, আমার সামনে থেকে সরে যা, সরে যা। সে হাসি বিভৎস, সমস্ত অন্ধকারকে কাঁপিয়ে তুলল। আমায় যুবকটি চাপা স্বরে বলল, ধরুন ওকে, ধরুন। গাড়ি থেকে নেমে পালাতে চাইছে, ওকে ধরুন, ওকে ধরুন। আমি হতভম্ব হয়ে ভাবছি কিভাবে হাত দেবো মেয়েটার গায়ে। এমন সময় যুবকের বেদনার্থ শব্দ, ধরবেন না, ধরবেন না, হাতে কামড়ে দিয়েছে, ছাড়ুন, ছাড়ুন, ধরবেন না। ততক্ষণে গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে। আমাদের দিকে চেয়ে বলল, বাবু কি হয়েছে? গাড়োয়ানের কথার কোনো উত্তর দেবার সময়
বা সুযোগ আমার নেই, কারণ মেয়েটা আমায় ঠেলে বাইরে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। সরে যা, সরে যা, সরে যা বলছি, আমার সামনে থেকে সরে যা, সরে যা। ওর দাদা বলল, ওর চুলটা ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে। হতভম্ব গাড়োয়ান। গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার আগেই আমি আর ওর দাদা দুজনেই গাড়ি থেকে লাফ দিলাম। মাঠে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটার কোনো পাত্তা কোনো দিকে নেই। আমার সব বুদ্ধি লোপ পেয়েছে, ওর দাদাও যে কি করবে বুঝতে পারছে না। এ সময় আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেয়। ও ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করেছে। তিরোল যারা যায় তাদের মধ্যে কেউ যে অপ্রকৃতিস্থ থাকবে এ তথ্য তাদের অজানা নয়, তবে আমাদের মধ্যে কে সে তা এতক্ষণে ঠাহর করতে পারেনি। তাড়াতাড়ি সে বলল, বাবু শিগগির চলেন, সামনে পাতিহালের খাল, সেদিকে উনি না জানাবার। টিপকলের আলোটা জ্বালেন তো। এমন হতবাক হয়েছি যে যুবকের পকেটে টর্চ আছে তা দুজনে কারোর মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় 2 পথ আন্দাজ ছুটবার পর একটা সরু খালের ধারে পৌঁছলাম। তার দুপারে নিবিড় কষার ঝাড়। খুঁজলাম তন্ন তন্ন করে, চিৎকার করে ডাকাডাকি করেও পাওয়া গেল না। পূর্ণিমা, পূর্ণিমা! কোথায় গেল বলুন তো? আপনি অত চিন্তা করবেন না। ব্যাপারটা এত অল্প সময় ঘটে গেল যে ভাববার অবকাশ বা গুরুত্ব কতটা, কি ঘটতে পারে। ওর দাদা প্রায় কাঁদো কাঁদো। আর কোনো দিকে আর কোনো জলা আছে? না বাবু, কাছে পিঠে আর জলা নাই। এই খালের ধারে একজন দাঁড়িয়ে থাকেন, আমরা দুজন অন্যদিকে যাই। আমি একলা দাঁড়ালাম খালের ধারে। ওরা চলে গেল অন্যদিকে। আমার মুশকিল, সাথে একটা দেশলাই পর্যন্ত নেই। সেখানে কতক্ষণ ছিলাম জানি না, ঘণ্টাখানেক তো হবেই। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগোলাম। এদের ব্যাপার কি বুঝতেই পারছি না। এমন সময় আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলা শুনতে পেলাম। বাবু, ও বাবু, শুনতেছেন? এই যে এখানে। আমার সাড়া পেয়ে কাছে এলো গাড়োয়ান, সাথে কয়েকটা গ্রাম্য লোক, সাথে লণ্ঠন। ব্যস্ত হয়ে বললাম, পাওয়া গিয়েছে? চলেন বাবু, সব রয়েছেন তেনারা আমাদের বাড়িতে। আমি বাবু গোয়াল ঘরে গরুতে জাবজতে ঢুকেছি। জোনদার একটু পরে দেখি এক পরমা সুন্দরী স্ত্রীলোক। আমি তো চমকে উঠি, এ কি? তারপরে এনারা গিয়ে বললেন তা বাড়িতে বসিয়ে আইছি, চলেন। আহারে, অন্ধকারে ভদ্রলোকের এ কি কষ্ট। চলেন 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 তো, দুটো ডাল ভাত রান্না করি, খাবেন। দিদি ঠাকুরানের মাথাটা যদি একটু ভালো হতো, আহা গো, একেবারে লক্ষ্মী প্রতিমা। আমার বাড়িতে তার পায়ের তুলো পড়েছে কতকালের ভাগ্যি। দুটো ডাল ভাত সেবা করে রাতে শুয়ে থাকুন, কাল ভোরে পৌঁছে দেবো তিরলে। গ্রামে লোকটার বাড়ি গিয়ে পৌঁছালাম। বাড়িটার কথা এবার ভালো করে বলি, কারণ পরের ঘটনাগুলোর এই বাড়ির সাথে সম্বন্ধ রয়েছে। বাড়িটা ওদেশের চলন মতো মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া, বাইরে বেশ বড় বৈঠকখানা, তার 2 কামরা, সামনে খুব বড় মাটির তাওয়া, উঠোনের পশ্চিম ধারে একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার 2 ছোট কামরার দরজা না খুলে উঠোনে আসা যায় না, সেটা অন্তঃপুরের পথ। গৃহস্বামী রসিকলাল ধারা, জাতিতে কৈবর্ত, সুতরাং তাদের রাঁধা ভাত আমাদের ব্রাহ্মণদের চলবে না। তাঁর একান্ত অনুরোধে আমরা রাঁধতে রাজি হলাম। আশ্চর্য এই যে রান্না করল পূর্ণিমা, সে আবার তার শান্ত স্বাভাবিক মূর্তিতে। তার কথাবার্তা, সহজ ব্যবহার, রান্নার কৌশল দেখে কেউ বলবে না কিছুক্ষণ আগে এই মেয়ে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসার আগে দেখি গ্রামের অনেক মেয়ে পূর্ণিমাকে দেখতে এসেছে। নানা রকম কথাবার্তা। বুঝলাম পূর্ণিমার কাহিনী গোটা গ্রামে রটে গিয়েছে। রাত প্রায় 11টা। পূর্ণিমা এসে বলল, চলুন, রান্না হয়ে গেছে, আপনারা খেয়ে নেবেন, চলুন।
ওরা সব এসেছে কেন জানেন? সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? আমায় সব দেখতে এসেছে। আমি বললুম, আমি ভাই আপনাদের মতোই মেয়ে। এই দেখুন, দুখান হাত, দুখান পা, আমায় আবার দেখবার কি আছে? আর কি কথা হলো? পূর্ণিমা সলজ্জে হেসে বলল, আর কিছু না। আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এসব। আর বলছিল তোমার বিয়ে হয়নি। আমি বললাম, এবছর আমায় বিয়ে দেবে বলেছে বাবা। সে আমাদের পাতে ডাল না কি পরিবেশন করতে লাগলো। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতে সে বেচারি চোখ টিপে ইশারা করল। মনে মনে ভাবলাম, পাগল হোক উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়। বড় কষ্ট হলো ভেবে। অভাগীর ওই স্বাদ পূরণ হবে না এ জন্মে। কিন্তু পূর্ণিমার দু একটা বেফাঁস কথা ছাড়া অন্য সব কথাই এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে খুঁত ধরতে পারবে না। ওর গলার স্বর ভারী মিষ্টি। খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর শুনেছি। ওর চাল চলন এমন সুন্দর যা নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে ভাবতে পারবে না। আপনাকে আমরা বড় কষ্ট দিলুম। আমাদের শৈলারিতে যাবেন কিন্তু, হ্যাঁ দাদা? হ্যাঁ হ্যাঁ, বেশ, নিশ্চয়ই যাব। ওই পুজোর সময়তে যাবেন। আমাদের ওখানে দুখান পুজো হয়। একখানা কলিয়ারির বাবুরা করে, আর একখানা বাজারে হয়। শখের থিয়েটারও হয়। তাহলে কথা রইল কিন্তু দাদা, হ্যাঁ? বোনের নেমন্তন্ন আপনাকে কিন্তু রাখতেই হবে। এমন সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বলল আমাদের সকলকে দিতে। তাইলে একখান হাতা নিয়ে এসো খুকি। ডালের হাতায় তো আর দুধ দেওয়া যাবে না। পূর্ণিমার এ সমস্ত কথার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলো মনে মনে চিন্তা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। খাওয়া সেরে প্রায় আধ ঘন্টা বাদ শুয়ে পড়লাম। পূর্ণিমা ও তার দাদা বাইরের ঘরের ছোট কামরায় ও আমি বড় কামরায়। শরীর ও মন বড়ই ক্লান্ত ছিল। ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঠিক কতক্ষণ পর আর কেন তাও জানি না, ঘুমটা ভেঙে গেল। মনে হলো বুকে যেন পাথরের ভারী বোঝা চেপে। নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ভীষণ। উফ! ঠিক এমন সময় মনে হলো পাশের ঘরে কি যেন শব্দ হচ্ছে। হয়তোবা হতে পারে পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের, যেন ঠিক গোঙানি বা কাতরানির শব্দ। আমার আবার ঘুম ভাঙল ভোরে। পাশের কামরা তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে বেড়াতে গেলাম একটু। আধ ঘন্টা পর এসে দেখি এখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির কেউও না। তার কিছুক্ষণ পর গৃহস্বামী উঠে বাইরের দাওয়ায় এসে বসলেন। বাবু, কেমন ঘুমোলেন? মশা কামড়ায়নি তো? তা ওনারা এখনো ঘুমোচ্ছেন বুঝি? রসিকের সাথে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম। তারপর সে উঠে বেরিয়ে গেল। এদিকে প্রায় সকাল 8টা বাজে। তখনও পূর্ণিমা ওর দাদা কেউ ঘুম থেকে ওঠেনি। 8:30 নাগাদ রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30 মানে দস্তুর মতো বেলা। রোদ উঠেছে। রসিক আবার আমাকে জিজ্ঞেস করল, এনারা এখনো ওঠেননি? না, গরমে সারা রাত ঘুম হয়নি বোধহয়। হয়তো ভোরে ঘুমিয়ে গেছে। কিন্তু বেলা 9টার পরেও যখন ওদের সারা শব্দ পাওয়া গেল না, তখন দরজায় ঘা মারলাম। মনেই হচ্ছে না যে ঘরে মানুষ আছে। বাধ্য হয়ে পশ্চিমে ছোট জানলা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম ভিতরের পরিস্থিতি। ঘরে একটা যুবতী মেয়ে আছে। তাতে উঁকি দিতে দ্বিধাবোধ হচ্ছিল বটে, কিন্তু একবার তো দেখা দরকার। ব্যাপার কি ওদের? কিন্তু জানলা দিয়ে যা দেখলাম তাতে চিৎকার করে উঠলাম, ও না, 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 না!
আমারও কিছুক্ষণের জন্য বুদ্ধি লোপ পেয়েছিল। কি ঘটেছে না ঘটেছে খেয়াল ছিল না। প্রথমেই চোখে পড়ল ঘরে এত এত রক্ত কেন? চোখে কি ভুল দেখলাম নাকি? পর মুহূর্তে সন্দেহের অবকাশ রইল না। ঘরের একখানা চৌকি, চৌকিতে পূর্ণিমার দাদা অসাড় অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে। বিছানা রক্তে ভেসে যাচ্ছে, মেঝেতেও রক্ত গড়িয়ে এসে মেঝে ভেসে যাচ্ছে, আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের ওপর পড়ে আছে। জীবিত না মৃত বুঝলাম না। একটা পাশ বালিশ যেন চৌকির ওপর থেকে ছিটকে পূর্ণিমার শরীরের কাছে পড়ে, সেটাও রক্তমাখা। আমার চিৎকারে লোকজন চারধার থেকে এসে পড়ল। আরে আরে একজন জল নিয়ে আয়, জল নিয়ে আয় বাবা, একজন জল নিয়ে আয়, জল নিয়ে আয় একজন। আমার জ্ঞান ছিল না। মাথায় জল ঢেলে সকলে চেতনা ফেরায় 10-15 মিনিট পর। এদিকে সকলে দরজা ভেঙে ঘরে ঢোকে। তারাও দেখল পূর্ণিমার দাদার দেহ, গলায় হাতে কাঁধে সাংঘাতিক কোপ মারার চিহ্ন। আগের রাতে রান্নার জন্য একখানা বটি গৃহস্থরা রেখে দিয়েছিলেন, সেটা রক্ত মাখা বিছানার ওপাশে পড়ে। পূর্ণিমার কাপড়ে কিন্তু খুব বেশি একটা রক্ত লেগে নেই, কেবল শাড়ির সামনের দিকটা যেন ছিটকে লাগা রক্ত খানিকটা। হতভাগিনী জানি না রাতে কোনো এক সময় এই বিভৎস কাণ্ড ঘটিয়েছে। নিজের হাতে নিজের দাদাকে খুন করেছে পূর্ণিমা। এই তুই কে রে? আমার পাশে শুয়ে আছিস। কি হয়েছে রে? আমি তোর দাদা, আমাকে চিনতে পারছিস না? দাদা, আমার তো কেউ নেই, আমি তো মানুষ নই। আমি এবার তোকে খুন করব। কি বলছিস বোন? আমি দাদা, কি বলছিস? এ বোন শান্ত হ। সব কটাকে মারবো, সব কটাকে কুপিয়ে কুপিয়ে রক্ত গঙ্গা বয়ে দেবো, তবে আমার শান্তি। এখন সেই পূর্ণিমা ঘরের মেঝেতে অঘোরে নিদ্রায় দিব্যি শান্ত ঘুমাচ্ছে। আমার যখন জ্ঞান ফিরল, ঘরে ঢুকেছি, তখনও ঘুমন্ত পূর্ণিমা। দেখাচ্ছে কি সুন্দর, আরও নিষ্পাপ, সরল। নারীর প্রলয়ঙ্কারী ধ্বংসমূর্তি সেই ভয়ানক সকালে এক মুহূর্তে আমার চোখের সামনে ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে প্রেম, অন্য হাতে মৃত্যু আনে। এক হাতে তার খড়গ, অন্য হাতে বড়া ভয়। এরপর যা ঘটার, পাড়ার গ্রামের লোক ভেঙে পড়ল রসিকের বাড়িতে। পুলিশ এলো। আমি মেয়েটার সমস্ত অবস্থা যা জানি সব বললাম। তাদের জেরার উত্তর দিতে দিতে মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকতে পারি। ঘুমন্ত মেয়েটার পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা করে দিলাম। মৃতের সব চিহ্ন রক্তাক্ত বিছানায় এদিক ওদিক পড়ে আছে। উন্মত্ত তার ঘুম ভাঙেনি রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা ঘুমল। পুলিশকে ওর ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে দাঁড়ালাম। ওর কেই বা ছিল ওখানে, যদিও ওর অবস্থা দেখে চোখের জল কেউই আটকে রাখতে পারেনি ওই অঞ্চলে, এমনকি থানার তারকা। আহারে দাদারে, এভাবে কেউ মাইরে ফেলে? কি সবনেশ কইল মেয়েটা, কোনো মানসে কি পারে? জানতেও পারল না। সয়লারি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। পূর্ণিমার বাবা এলেন, আর সাথে 3 বন্ধু। ওদের মুখে প্রথম শুনলাম পূর্ণিমা বিবাহিতা। পাগল বলে স্বামী ঘরে নেয় না। তাঁর কখনো মনে থাকে সে বিবাহিতা, আবার কখনো না। পূর্ণিমার মা নেই, ভদ্রবংশের ব্যাপার। এ নিয়ে যাতে খুব কথাবার্তা না হয়, শুরু থেকে তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটা উঠল একটু অন্যভাবে। কয়েকজন প্রভাবশালী লোকের সহানুভূতিতে
জটিলতা থেকে সহজেই আমরা রক্ষা পেলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাকেও দেখলাম মেয়েকে আর বাড়ি ফেরাতে রাজি নন। শ্রীরামপুর কোর্ট থেকেই ওকে মোটরে করে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে তুলে দেওয়া হলো। তখন পূর্ণিমা আমার দিকে চেয়ে এক কাল হেসে বলছে, আমাদের শয়লারিতে অবশ্যই আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? তারপরেই পূর্ণিমা ওর বাবাকে বলল, দাদা, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি না তো। দাদার কাছে কানের দুলজোড়া খোলা রয়েছে, কান যে বড্ড ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। কোথায় দাদা? মানুষ চলে যায়, তার স্মৃতিগুলোই থাকে। জীবনের ওপর যে কত চিতার ছাই ছড়ানো, সেই ছাইয়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয়জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী, রৌদ্রলোক, পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিতা সেই হতভাগিনী অভাগার কথা যখন মাঝে মধ্যে মনে পড়ে, তখন ভাবি সে নেই। এতদিনে রাঁচির উন্মাদ আশ্রমে অভিশপ্ত জীবনের অবসান ঘটেছে। ভগবান আর কতকাল ওকে কষ্ট দেবেন? আমাদের গল্প ফুরালো, নোটে গাছটি মুড়ালো। আজ তাহলে আসি, আবার ফিরে আসব পরবর্তী বুধবার নতুন এক গল্প নিয়ে, ঠিক রাত 9:30টায় টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। শুনতে থাকুন টক থিয়েটার।